২৪ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতা দীর্ঘ সময় সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তোলে যাত্রাবাড়িতে। আইন শৃঙ্খলা বাহিনীর তীব্র বাধার মুখেও পিছু হটেনি আন্দোলনরত জনতা। যাত্রাবাড়ি এলাকায় জুলাই আন্দোলনে নিহত হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকার দক্ষিণ প্রান্তের প্রবেশদ্বার যাত্রাবাড়ি রূপ নিয়েছিল রণক্ষেত্রে। ২৪ জুলাই আগস্টের গণ আন্দোলনে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে এই যাত্রাবাড়ি এলাকায়। এলাকাতেই হয়েছে সবচেয়ে বেশি মামলাও। ৫ আগস্ট দুপুরে শাহিন মিয়া নামে একজন গাড়ির চালক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মামলার বিবরণীতে বলা হয়েছে তাকে দাফন করা হয়েছে ভোলায়। এরকম একটি মামলার আসামি করা হয়েছে তৌহিদুল ইসলাম নামে একজন ব্যবসায়ীকে, যিনি ৫ আগস্টে দেশের বাইরে অবস্থান করছিলেন। বিদেশের থেকেও তিনি কিভাবে এই যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি হয়েছেন, কেন তাকে আসামি করা হয়েছে এবং কি কারণে তিনি এই মামলায় জেল খেটেছেন, সেই কেঁচো খোঁড়ার চেষ্টা করছি আমরা। গুলশান ১-এর ১৪০ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্ব রয়েছে তৌহিদের। তিনি অভিযোগ করেছেন ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই মামলার সূত্রপাত। তৌহিদুল ইসলাম ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত ব্যবসার কাজে ছিলেন থাইল্যান্ডে। আর যাত্রাবাড়ির হত্যা মামলার ঘটনার দিন ৫ আগস্ট দুপুর। তিনি বিদেশ ছিলেন, তার টিকিট সহ সব তথ্য রয়েছে আমাদের হাতে। কাগজপত্র যাচাই বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে তিনি ৫ আগস্ট দেশের বাইরেই ছিলেন। একই সঙ্গে তার বসতিও গুলশানে। কিভাবে হলেন আসামি তা তুলে ধরেন ভুক্তভোগী। এই সময় আমি একটা বিজনেস ট্রিপে সাংহাইতে ছিলাম, তখন 4th, 5th and 6th আগস্ট। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5 আগস্ট। তো আমি যখন এখানে আসি তখনও আমি জানি না। নভেম্বর মাসে আই ওয়াজ ইন অফিস, আর হঠাৎ করে দেখলাম পুলিশ এসে আমাকে বলতেছে যে আমি নাকি এই মামলার আসামি। আর যে লোকটার কাছে আমি অ্যাপার্টমেন্ট গেছি তার নাম হলো জাফরুজ্জামান। সে বিএনপির কলাপাড়া উপজেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সামথিং লাইক দ্যাট। ৩-৪ ঘন্টা পুলিশ আমার এখানে ছিল। আর নিচে এই জাফরুজ্জামান তার লোকজন দলবল নিয়ে তারা বিভিন্নভাবে পুলিশকে বাধ্য করতেছে, একটা মব সৃষ্টি করছে আর কি, যে তাকে গ্রেপ্তার করেন, সে আওয়ামী লীগের লোক। এই মিথ্যা কথা বলে টলে আমাকে সে অ্যারেস্ট করেছে। ভুক্তভোগীর অভিযোগ, আন্দোলনের সময় কখনোই যাত্রাবাড়িতে যাননি তিনি। ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্ব জাফরুজ্জামানের সঙ্গে, তিনি এই মামলায় ফাঁসিয়েছেন দাবি তার। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হলো এই টাকা নেওয়ার পরও সে আমাকে এই ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে দিচ্ছে না। এবং এইটার কারণে এই এখন তো আপনারা শুনতেছেন বিভিন্ন মিথ্যা মামলার আশ্রয় নিয়ে ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য, সেটারই একটা পরিকল্পনা এটা। ঘটনা এখানেই শেষ না। মে মাসের ৫ তারিখে পল্টন থানার আরেকটি মামলায় ১০৪ নম্বর আসামি করা হয় তৌহিদকে। ঘটনা ২০২৩ সালের ২৮ অক্টোবরে পল্টনে বিএনপির জনসভার। এখানে তার বিরুদ্ধে আনা হয়েছে হত্যা চেষ্টা মামলা। আমি তখন তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার নামে মামলা কেন দিয়েছেন? বলে দিছি মানে এটা কি ফাজলামি নাকি? কি অন্যায় করছে আমি? বলে আমি মামলা দিছি, আপনার নামে আরও মামলা দিব। আপনি মানে তার নাকি আমার প্রতি খুব রাগ। তা আমি রাগের এক্সপ্লেনেশন চাইলাম, কিসের কারণে রাগ, আর আমার রাগের সঙ্গে আমার মামলার কি সম্পর্ক? আমার ফ্ল্যাট রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না, সেটাই বা কী কারণ? তার কাছে এইসবের কোনো উত্তর নেই। তার একটাই উত্তর যে আপনি এই ফ্ল্যাটটা ছেড়ে দেন, এখান থেকে চলে যান। তৌহিদ ইসলামের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব, জাফরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। তবে কথা বলেছেন ফোনে। তিনি মামলার কথা স্বীকার না করলেও ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কথা জানান। একটা হত্যা মামলার ব্যাপারে সে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি তাকে হয়রানিমূলক জেল খাটাচ্ছেন। এরকম কি কোনো অভিযোগ, ঘটনা আপনার জানা আছে কিনা? না, আমার জানা নাই। আমি কোনো এরকম কোনো তাকে হত্যা মামলা, তার সাথে আমার কেস কাচারি চলে, এটা ভিন্ন জিনিস। ফ্ল্যাটের ব্যাপারে ফ্ল্যাট তাকে রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই, এটার কোনো রেজিস্টার্ড বায়না নাই, এটার ব্যাপারে উৎখাতের মামলা চলে। এই বিষয়ে আপনার কিছু বলার আছে যে এইটা অভিযোগটা? না, আমি এইসব জানি না। আমি ওই কেসের বাদী বা ওই কেসের ব্যাপারে আমার কোনো ই নাই। রাজনীতির সঙ্গে জড়িত না থেকেও মামলার আসামি হয়ে হতাশ তৌহিদ। দাঁড়ে দাঁড়ে ঘুরছেন মামলা থেকে বাঁচতে, তবে সহায়তা করছে না কেউ।
তার চোখে মুখে হতাশা আর অসহায়ত্ব। 45 জন লোককে তারা এইভাবে বিভিন্নভাবে যারা এটা জড়িত না তারা জড়িত করে মামলা ব্যবসা করতেছে। মামলার পরে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি চিঠি দিচ্ছি, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি ডিভিশনাল কমিশনার পুলিশ, ডিভিশনাল কমিশনার অ্যাডমিন ওনাদের সঙ্গে দেখা করছি, তাদের কাছে দরখাস্ত দিছি এবং আমি যত জায়গায় দেওয়ার মতো দরখাস্ত করা যায় সরকারের পরিপত্র অনুযায়ী সব জায়গায় আমি আমার দরখাস্ত এবং ডকুমেন্ট সাবমিট করছি এবং এটার কোনো রেজাল্ট আমি এখনও পাইনি। এখন দেখেন হঠাৎ আমি কোর্টে খবর পাইলাম জিআরও সেকশনে যে আমার নামে পল্টনে আরেকটা মামলা হয়েছে। দেখেন আজ পর্যন্ত কোনো মিথ্যা মামলার কিন্তু কোনো সুরাহা হয়নি এবং ভুক্তভোগীরা এখন পর্যন্ত জানে না যে আমরা কি করব। এবার জানতে চাই মামলার বাদী সম্পর্কে। শাহীন হত্যা মামলার বাদী তার স্ত্রী স্বপ্না বেগমের দেয়া 2টি মোবাইল নম্বর। কথা বলার জন্য যোগাযোগ করা হলে একটি নম্বরের কল ধরেন ঝিনাইদহের কোটচাঁদপুরের একজন মসজিদের ইমাম। তিনি বিভিন্ন মানুষের ফোন কলে 10 মাস ধরে অতিষ্ঠ। নাম্বারটা মামলার বাদীর কাছে দেয়া তো হ্যাঁ এই বিষয়ে অনেকবার মনে হয় কয়েকশো বার অনেক জায়গা থেকে আমাদের ফোন দিয়েছে, বুঝেছেন। প্রায় 6 মাস তো খুবই শিকার হয়েছে, মানে রাত দিনই কোনো কুল কিনারা ছিল না। এই অতিষ্ঠ জ্বালা আমি থানায় পর্যন্ত গিয়েছি, বুঝেছেন। জি, সেটা তারপরে আবার বেশ কিছুদিন লক ছিল, 3-4 মাস তার দেয় না ফোন। এমনকি বলিছে আপনারা যদি হয় কি আমার আইডি কার্ড চেক করলেই তো আপনি বুঝে যান যে সিমটা কার নামে। ভদ্র মহিলার না তো মহিলার নাম্বার, আপনি হলো পুরুষ, এটাও তো একটা বড় কারণ। বিরাট একটা, হ্যাঁ আমি তো অনেক হয়রানি হয়েছি। সাংবাদিকরা বিভিন্ন সংস্থা থেকে দিচ্ছে, থানা থেকে, বহুত অনেক সংস্থা থেকে সাংবাদিকরা বেশি দেয়। আরেকটি নম্বর বলছে বন্ধ, এ কারণে কথা বলা সম্ভব হয়নি বাদী স্বপ্নার সঙ্গে। ট্রান্সমিটার নম্বরটি সাময়িকভাবে স্থগিত রয়েছে। সরি, the number you have dialed is temporarily blocked. মামলার বিস্তারিত জানার জন্য যাত্রাবাড়ি থানায় ঢুকে ওসি তদন্তের কাছে জানতে চাওয়া শাহীন হত্যা মামলার বিষয়ে। ওসি তদন্ত জানান মামলাটি আদালত থেকে এসেছে, তবে মামলা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি, শুধু বললেন তদন্ত চলছে। ইতিপূর্বে অনেকে অনেক ধরনের মামলা, মিথ্যা মামলা করে। যারা মিথ্যা মামলা করে যদি সেটা আপনার বাংলাদেশ পেনাল কোডের অনুযায়ী যদি করে, সেক্ষেত্রে যদি মিথ্যা হয় তার বিরুদ্ধে আমরা 211 ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। বিজ্ঞ আদালতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রার্থনা জানাই। যেহেতু যাত্রাবাড়ি থানাটা ঢাকার একটা প্রবেশদ্বার, তো সেহেতু এখানে জুলাই আগস্টে অনেক ঘটনাই ঘটেছে। তো আসলে সব তদন্তাধীন, মানে সম্পূর্ণ তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত আমরা আসতে পারব না। মামলার বাদীর মতোই তদন্ত কর্মকর্তার দেয়া নাম্বারটিও ভুল। এই মামলার তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল নামে যাত্রাবাড়ি থানায় কোনো সাব ইন্সপেক্টর নেই। ভাই, সাব ইন্সপেক্টর মোস্তফা কামাল বলছিলেন? ভাই তো যাত্রাবাড়ি থানায় আছেন নাকি? রং নাম্বার ভাই। ও আচ্ছা, রং নাম্বার। যাত্রাবাড়ি থানার ঘটনা জানার পরে আমরা আরও একটি ঘটনা পেয়েছি মিরপুরে। 5 আগস্ট বিকেলে মিরপুর স্টেডিয়াম এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বিএনপি কর্মী মহিউদ্দিন। এই মহিউদ্দিনের ঘটনায় 2টি হত্যা মামলা হয়েছে। একটি মামলা করেছেন তার বড় ভাই মফিজুল ইসলাম, আরেকটি মামলা যিনি করেছেন তিনি একজন ভুয়াবাদী। সেই মামলায় অনেককে আসামি করে হয়রানি করা হচ্ছে এবং আপন ভাই যে মফিজুল, তার মামলাটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এই ঘটনার বিস্তারিত তুলে ধরতে আমাদের গন্তব্য মিরপুরের পথে। জুলাইয়ে মিরপুর স্টেডিয়াম এলাকায় লাগাতার আন্দোলনে ছিলেন বিএনপি কর্মী মহিউদ্দিন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুরে গুলিবিদ্ধ হন মহিউদ্দিন, নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্টে মারা যান বিএনপির এই কর্মী। ঘটনায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে জানতে মিরপুরের উদ্দেশ্যে আমাদের যাত্রা।
ভাইয়ের গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে ছুটে যান বড় ভাই মফিজুল ইসলাম। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন ভাইকে বাঁচাতে। 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমার ভাই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল 10 নম্বর গোলচক্করে। 5 তারিখে অনুমানিক 2:30-3টার দিকে আমার ভাই গুলিবিদ্ধ হয় 10 নম্বরে। এই যে আমার ভাইয়ের ছবি। ভাইয়ের লাশ দাফন করা সহ ঘটনা তুলে ধরেন বড় ভাই মফিজুল ইসলাম। একজন আমার ফোন দিল যে আপনার ভাই গুলি খেয়েছে। তখন আমি তাড়াতাড়ি দৌড়ে আসলাম। আইসা আমি দেখছি লগে যে এর বন্ধুবান্ধব ছিল, এরা আজমল মেডিকেল আছে 10 নম্বরে, এই 10 নম্বরে আজমল মেডিকেলে নিছে। ওখান থেকে পাঠাই দিছে সরোয়ার দিতে। তখন সরোয়ার দিতে আইসিইউ পাই নাই, আইসিইউ না পাওয়ার জন্য সরোয়ার দিতে না হ্যান্ডওভার করলো আবার 10 নম্বর আজমল হসপিটালে। পরে এরা হ্যান্ডওভার করলো ঢাকা মেডিকেলে নিয়ে আর আমরা ভর্তি করতে পারি নাই। ওখানে আইসিইউ পাওয়া যায় না, সিটও পাওয়া যায় না। পরে আমরা এই শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে আনা ভর্তি করি। 8 তারিখে সন্ধ্যা 6:30টার দিকে ডাক্তাররা বললো যে আমার ভাই মারা গেছে। মফিজুল ইসলাম মামলা করার আগেই মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন। শেখ হাসিনা সহ আসামি 76 জন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভাই হারানো মফিজ। আমি মামলায় যাবো, মামলা করব, ফুটেজ খুঁজতে যায়া, নাম খুঁজতে যায়া আমার মামলাটা করতে দেওয়া হয়তো কয়েকদিন লেট হয়েছে। আমি মামলা করে দাখিলের পরে আমার মামলাটা মিরপুর থানায় দিল। তদন্ত অফিসার ফোন দিল যে আপনি একটু আমার সাথে দেখা করেন। তো আপনি মামলা করছেন, আপনার ভাই মারা গেল, আপনি মামলা করছেন। এই মামলার আগে তো আরেকজন একটা মামলা করছে। কি মামলা করছে ভাই? কি নামে মামলা করছে? কয় বাদীর নাম হলো মোহাম্মদ আলী। তখন বললাম যে ভাই মোহাম্মদ আলী বলতে আমার আত্মীয় স্বজনের ভিতরে কোনো মোহাম্মদ আলী নাম নাই। এটা হইলো ওই যে ভুয়া মামলাটা করছে, ঠিক আছে, ওই সিটারের মামলাটা। এটা হলে এই যে বাটপাড়ের মামলাটা। খালাতো ভাই পরিচয় দিয়ে করা মোহাম্মদ আলীর মামলা চলছে, অথচ আপন ভাইয়ের করা মামলার কার্যক্রম থেমে আছে। কারণ আইন অনুযায়ী এক ঘটনায় 2টি মামলা চলে না। ভাই হত্যার মামলার ভোগান্তি নিয়ে এক বুক কষ্ট জমিয়ে রেখেছেন মফিজ। পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করলে ওনার নাম্বার বন্ধ, ওনার আমরা কোনো খোঁজ খবরই পাই না। ওনার মামলাটা মিরপুর থানায় এফআইআর করছে। এফআইআর করার পরে মিরপুর থানাতে পিবিআইতে দিছে। পিবিআইয়ের অফিসার আমার ফোন দিল, আমি পিবিআইয়ের লোকে দেখা করছি। পিবিআইরে বলছি যে আপনার মামলা করছে বাদী, তারা আপনি বাদীরে খোঁজেন, বাদী কেডা? পিবিআই বলছে যে আমরা এই ঠিকানায় গেছি, এই ঠিকানা উনি থাকে না। আমার ভাই মারা গেছে এই ছাত্র আন্দোলনে, আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই এবং আমার ভাইয়ের বিরুদ্ধে এই যে টাকা কামানোর জন্য অবৈধ মামলা করছে, ঠিক আছে, আমি ওরও বিচার চাই। মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর জানান, প্রথম মামলায় তদন্ত করছেন তিনি। মিরপুর থানার একটি মামলা, ওই মহিউদ্দিন হত্যা মামলা, জুলাইয়ের আন্দোলনে নিহত হয়েছিল মোহাম্মদ আলী বাদী, ওই মামলাটা আপনার কাছে? তাহলে না, মামলা তদন্তাধীন আছে। ওই মোহাম্মদ আলীকে কি আপনি চিনেন? তাকে পাইছেন কখনো সরাসরি? না না, উনি তো মানে হয় আমাদের এখানে মামলা আসার 2 সপ্তাহ পরে মারা গেছেন। সেটাও আবার আমরা প্রায় 2-3 মাস পরে তার ডেথ সার্টিফিকেট পাইছি। এরকম আরও একটি মামলা বাণিজ্যের তথ্য এসেছে এখন টিভির হাতে। 5 আগস্ট দুপুর 12টা বংশাল থানার অদূরে এসে পরিবহনের সামনে গুলিবিদ্ধ হন জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির। আসামি করা হয় 224 জনকে, যাতে আসামি করা হয়েছে রাজনীতিবিদ, আইনজীবী ও পুলিশ কর্মকর্তাদের। একই ঘটনায় আরেকটি মামলা করা হয় শাহবাগ থানায়। 2টি মামলাই করা হয়েছে আদালতে। শাহবাগ থানার মামলায়ও বাদী একই ব্যক্তি, তবে আসামির ভিন্নতা রয়েছে। নিহতের স্ত্রী রুজিনা আক্তার নামে বাদী হয়ে মামলা করা হয়। ঘটনাস্থল দেখানো হয়েছে পলাশীর মোড়। ঢাকার কয়েকটি মামলার বাদীর পরিচয় রয়েছে গরমিল। এসব মামলায় আসামি করার আড়ালের উদ্দেশ্য হচ্ছে পূর্ব শত্রুতার জের কিংবা মামলা বাণিজ্য করা। মামলা বাণিজ্যর কারণে মূল অপরাধীরা চলে যাচ্ছেন আলোচনার আড়ালে। এরকম একটি মামলার তথ্য পেয়েছি আমরা টাঙ্গাইলে, যেখানে বাদীকে আসামিরা চিনেন না, আসামিরা বাদীকে চিনেন না। সেই রকম একটি হয়রানিমূলক মামলার বিস্তারিত তুলে ধরতে আমাদের গন্তব্য এবার টাঙ্গাইল। টাঙ্গাইল শহরে পৌঁছে সহকর্মী কাউসার আহমেদের সহযোগিতায় ভুক্তভোগীর বাড়িতে যাওয়ার পালা। জেলা শহর থেকে
30 মিনিট দূরে বরুহা গ্রামে থাকেন সাবেক ফুটবলার কাজী এনামুল হক। বাড়িতে গিয়ে দেখা মেলে তার। ঠিকমতো চলাফেরা করতে পারেন না এক সময়ের দাপুটেই ফুটবলার। বাড়িতে আর হাসপাতালেই সময় কাটে তার। ঢাকা লিগ খেলছি, টাঙ্গাইল লিগ তো খেলছি, ডিস্ট্রিক্ট নিয়মিত খেলছি। ঢাকা লিগে পিডাব্লিউডিতে খেলছি, রবীন্দ্রগঞ্জে খেলছি। শুধু পিডাব্লিউডিতে যখন খেলি, একটা খেলা ছিল ব্রাদার্সের সাথে। ব্রাদার্স ওই ম্যাচটা ড্র করলেও চ্যাম্পিয়ন হয়ে যায়। পরবর্তীতে আমাদের সাথে 2-1 গোল হারিয়ে যায়। এই খেলাটা আমার মনে আছে। শারীরিকভাবে দুর্বল এনামুল হক একটি হত্যা চেষ্টা মামলার আসামি। পুলিশ একদিন আটক করে থানায় নিয়ে যায়। অসুস্থতার কারণে পরে ছেড়েও দেয়া হয়। টাঙ্গাইলে ছিলাম, গাড়ি থামাইয়া সেইখান থেকে পুলিশে আবার নিয়ে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে গেলে ওসি সাহেব আইসে আমার তেইকাই বলছে, এ মরা মানুষ মারো আনছো কে, এর নামে কে মামলা দিত। ঘটনার দিন 20 জুলাই টাঙ্গাইল শহরে মদের মোড়ে খোকন আহমেদ নামে এক ব্যক্তি আহত হন। সেই মামলায় আসামি করা হয় এনামুল হককে। 2022 সাল থেকে ঘরেই কাটে তার সময়। ভঙ্গুর শরীর নুয়ে পড়েছেন, তাই মামলা ও পুলিশ আতঙ্ক তার চোখে মুখে। কি কারণে আসামি করা হয়েছে জানেন না তিনি। এক লোকের মাধ্যমে বললো যে আপনার নামে একটা মামলা হয়েছে, ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের এক ছেলের মামলা করছে। আমি এটা বিশ্বাসও করি না, যে আমি তো 3 বছর যাবৎ ঘরের বাইরেই যাই না। দেখা গেলে গাড়ি ঘরের ভিতর থেকে গাড়ি ওইটা ডাক্তারে যাই। আমি রিস্কোয়ারের এই যে 7 দিন থেকে দিকে ডাক্তার দেখে গেল। আমার ওয়াইফ এরকমই অসুস্থ, যার কারণে আমি বিশ্বাসই করি নাই যে আমার নামে, আমি তো এরকম কারোর সাথে খারাপ কিছু করি নাই, আমার নামে মামলা কি হইল গেল। আমি জানি না এই বিষয়ে, কিছুই জানি না। মারামারি এটা তো ঘটনা যখন করছে তখনও তো আমি অসুস্থ। আমার দাবি আমি যদি অপরাধী হয়ে আমার সাজা দিই, আর যদি অপরাধী না হই তাহলে আমাকে কেন হয়রানি করা হয়। এবার আবার শহরে আসার পালা। গ্রামের পাকা রাস্তা ধরে জেলা সদরে কথা বলতে চাই আরও একজন ভুক্তভোগীর সঙ্গে। তিনি একজন ব্যবসায়ী। পরিচয়ের পরেই বাসায় নিয়ে দেখালেন তার চিকিৎসা ও ভারতে আসা যাওয়ার টিকিট। তাকেও দেওয়া হয়েছে একই মামলায়। তিনি ঘটনার দিন ভারতের চেন্নাইয়ে অবস্থান করছিলেন। গত বছর ওই জুলাইয়ের 15 তারিখে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য আমি ভারতের চেন্নাই গমন করি এবং চিকিৎসা শেষে আমি ওই মাসেরই 26/7/2024 তারিখে আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করি। তাহলে 20 তারিখে আমি কিভাবে এই ঘটনার সাথে জড়িত হইলাম, এটা আমার প্রশ্ন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকেও মামলায় আসামি হওয়ায় হতবাক উজ্জ্বল। অভিযোগের সুরে জানালেন, টাকা হাতিয়ে নেয়া আর সামাজিকভাবে হেয় করার জন্যই আসামি করেছে একটি চক্র। তো জানতে পারলাম যে আমার নামে নাকি একটা দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তো আমার প্রথমে শুনে যে না, মামলা হইব কেমনে, আমি তো কোনো আন্দোলনের সাথে জড়িত না, কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, কিন্তু আমার নামে মামলা হইব, এটা আমার বিশ্বাস হয় না প্রথমে। তো ওই সময় আমি রাজশাহীতে ছিলাম। রাজশাহী থেকে টাঙ্গাইল আসার পরে আমি এটার কাগজপাতি উঠানোর পরে দেখতে পেলাম যে না, আমার নাম জড়িত। আর যে বাদী যে খোকন সাহেব, ওনাকে আমি কোনো দিন দেখেছি বলে মনে হয় না, আমি চিনিও না। তার মতে অনেক নিরীহ লোককে আসামি করে বিভিন্নভাবে তাদের কাছে অর্থ চাওয়া হচ্ছে। আমার মতো অনেকেই আছে যে মামলায়, অনেক আসামির নামই আছে যারা আমার মতে নিরপরাধ, তাদেরকে দেওয়া হয়েছে। শুধু আমার মনে হয় যে এটা মামলা বাণিজ্যের কারণে। জুলাই আকাঙ্ক্ষার মধ্যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার ছিল আমাদের এই জুলাই আকাঙ্ক্ষা। এসব মামলা করা হয়েছে হয়রানি ও টাকা হাতিয়ে নেয়ার জন্য, তা স্বীকার করেন টাঙ্গাইলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেত্রী ফাতেমা বিথি। তিনি আক্ষেপ করে বলেন, মূল অপরাধীদের আড়াল করতে একটি চক্র ভুয়া মামলা দিচ্ছে, যা দুঃখজনক। এই মামলাগুলো হয়েছে আপনার ব্যক্তিগত শত্রুতার জের ধরে।
কিন্তু আমরা যদি জুলাই স্পিরিটের কথা বলি, জুলাই আকাঙ্ক্ষার কথা বলি, যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা পাওয়া ছিল আমাদের জুলাই আন্দোলনের ভিত্তি, সেই জায়গা থেকে আমরা দেখব যে এই জুলাই আকাঙ্ক্ষাটা ব্যাহত হচ্ছে। কিছু সংখ্যক হয়তো গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের নাম আসছে, কিন্তু বেশিরভাগই আবার শেষের আপনি যে মামলাগুলোর যে নামগুলো দেখবেন বা তাদের যদি আপনি তাদের সাথে একটু কথা বলেন, আপনি দেখবেন যে তারা আসলে এই আন্দোলনের সমর্থনকারী বরঞ্চ ছিল, কিংবা নানাভাবে হয়তো দেখা গিয়েছে যে আমাদেরকে তারা সমর্থন জুগিয়েছে বা আমাদেরকে সহযোগিতা করেছে এই আন্দোলনের সময়। ঢাকা ও টাঙ্গাইলের মামলা, বাণিজ্য এবং হয়রানির খবর জানানোর পর ভিন্ন রকম একটি অপরাধের ঘটনা জানাতে যুক্ত হচ্ছি কুড়িগ্রামে। প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে হত্যা করে বাবা মা ফেলে রেখেছেন ভুট্টা খেতে। এরকম একটি লোমহর্ষক ঘটনা সহকর্মী মোকাররম হোসাইনের সহযোগিতায় তুলে আনছে টিম এখন। নদ নদী ও পার্শ্ববর্তী দেশের সঙ্গে সীমানা বেষ্টিত কুড়িগ্রাম জেলার দ্রুত বিভাগীয় শহর রংপুর থেকে 50 কিলোমিটার। নিভৃত গ্রামের মানুষের সম্পদ বলতে কেবল আবাদি কৃষি জমি, আর এ কারণেই তাদের ব্যস্ততা কিংবা বিড়ম্বনা সবকিছুই জমি জমা কেন্দ্রিক। তবে আমাদের অনুসন্ধান যে বিষয়কে ঘিরে, সেখানে পৌঁছতে হলে পাড়ি দিতে হবে ধরলা নদী। দুর্গমে পথের বাহন ইঞ্জিন চালিত নৌকা। এ ঘাট থেকে আরও কয়েকজন সহযাত্রীর সঙ্গে আমাদের যাত্রা কাগজিপাড়া পথে। 30 মিনিট নদীপথ পাড়ি দিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নে। কাগজিপাড়া এলাকার প্রবেশের আগেই গণমাধ্যমের উপস্থিতি দেখে এলাকা জুড়ে শুরু হয় কানাঘুষা। একান থেকে ওকান করে কথা ছড়িয়ে পড়ে কাগজিপাড়া পর্যন্ত। জড়ো হতে থাকেন এলাকার মানুষ, শোনাতে থাকেন লোমহর্ষক সেই ঘটনার কথা। মার্ডারটা করছে ওরা পরিকল্পনা করে, ওই পরিকল্পনা করিয়া যে এই মার্ডারটা করিয়া এদেরকে ধ্বংস করে দিব। ওদের কিন্তু মূল টার্গেটটা ছিল এটা, আমাদেরকে 27 জনকার বিরুদ্ধে ওরা মামলা করে। এক পর্যায়ে দেখা যায় যে এই 2 দিনের মধ্যেই আর কি প্রশাসনের যে নিরপেক্ষ তদন্তই তারা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছে যে খুন আমরাই করছি। এই যে আমার যেমন হাত কাটি নিতে চাইছে, আমার যে মুজিবুর রহমান খন্দকার উনি আমার চাচা হয়, ওনার কাল্লা কাটি নিতে চাচ্ছে। এইরকম ওরা সবসময়ের জন্য হুমকি দিতে চাচ্ছে এবং ওরা একবারে আমাদেরকে বলতেছে যে তোদের কিচ্ছু রাখবো না। এই ভিটে মাটিতেই বসতি ছিল একজন, নাম জাহেদুল ইসলাম। জাহেদুলের বাড়ি বিপরীত পাশে লিটন পাটোয়ারি ও তার পরিবারের সঙ্গে 32 বিঘা জমি জমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধের মাঝেই দফায় দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয় হামলা ও পাল্টা মামলা। প্রায় 30 বছর ধরে এক পক্ষ চেষ্টা করে অপর পক্ষকে ধরাশায়ী করতে, তাদের সঙ্গে যোগ দেয় তৃতীয় পক্ষ। দেন দরবার, হামলা মামলা যখন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, তখন জাহেদুল কষে এক ভয়ঙ্কর ছক। প্রতিবেশী মুজিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ জমি নিয়ে। প্রতিপক্ষকে ফাঁসাতে গত 10 মে 9ম শ্রেণী পড়ুয়ার নিজ সন্তান জান্নাতি খাতুনকে হত্যা করে জাহেদুল ও তার স্ত্রী। এর আগে আমাদের 8টা পুকুরে বিষ দিছে এবং 50% পটল, 12% বেগুন, এগুলো ক্ষতি করছে। এই জমির সমস্ত জমির বিছন ছিল, এটাও পড়া দিছে। ওই যে মেয়েটা ছিল ওখানে, ওই জায়গাটাই ছিল, বুধুরা ওখানেই নাকি সাক্ষী দিয়েছে আমার শোনা কথা যে লিটন আর মুজিবুর রহমান খন্দকার ধর্ষণ করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, ওরাই ওদের মেয়েকে মারছে। এদের সাথে যে আমাদের ঝগড়াঝাটি ছিল 30টা বছর, কিন্তু মূলত এরকম দ্বন্দ্বটা ছিল না, কিন্তু কূটনীতিবাজ এই উকিলের কারণেই কিন্তু আমাদের এই জমিতে এই সংঘর্ষটা বেশি হয়। লাস্ট ফিনিশিং আমাদের পরিবার ধ্বংস করার জন্য ওরা এই নিজের বাচ্চাকে নিজে মারিয়া আমাদের এই পরিবারকে এরকম বিচ্ছিন্ন করছিল। এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেন জাহেদুলের ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগম। রড ও দা দিয়ে কুপিয়ে সন্তানকে হত্যা করে জান্নাতির মরদেহ ফেলে রাখা হয় ভুট্টা খেতে। শুধু তাই নয়, এ সময় বাড়ির খড়ের খাদায় আগুন দিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাও করেন জাহেদুল।
এখানেই থেমে থাকেনি তারা। পরদিন জান্নাতীর বড় চাচি খলিল হক কুড়িগ্রাম সদর থানায় দায়ের করেন একটি হত্যা মামলা। অভিযোগ করেন প্রতিপক্ষ মুজিবুর রহমান ও তার সহযোগীরা মেয়েটিকে তুলে নিয়ে হত্যা করেছেন। খলিল যে আমার বিরোধী গ্রুপ যারা মারছে তার মেয়েকে, তার ভাতিজে, আমরা মনে করি এখন তারা মাঝে মাঝে আমাদের এখানে আসে, এলো মুখের বাড়িতে, মুজিবরের বাড়িতে আমরা ফাঁসগালা দিয়ে মরবো, পারোয়ারির বাড়িতে মরবো, জাফরের বাড়িতে মরবো, এইভাবেই। জেলে যাই আছে তার ছোট ভাই, তার বড় ভাই যে কিন্তু বাইরে আছে খলিল, সে এসে এই হুমকি দিতেছে। মামলার তদন্তে উঠে আসে মূলত জমি জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকেই হত্যা করেন জাহেদুল। মাত্র একদিনের ব্যবধানে কিভাবে হত্যার ঘটনা উদ্ঘাটন হলো তা জানতে কুড়িগ্রাম সদর থানার ওসির মুখোমুখি এখন টেলিভিশন। মৃত্যুর যে আঘাতগুলা, আসলে আঘাতগুলা দেখা যাচ্ছে যে বাইরে কেউ মারলে তো আসলে আঘাতের ডেপটা অনেক বেশি হবে, কিন্তু অনেক বেশি ডেপ না, মনে হচ্ছে অনেক যত্ন সহকারে মানে আঘাত করা হয়েছে, অনেক যত্ন সহকারে আঘাত করা হয়েছে। এইসব দেখে মনেই হচ্ছে যে হয়তো বা আপন কেউই এর সাথে সম্ভবত থাকতে পারে। এই সন্দেহের কারণে তার জান্নাতীর বাবা জাহিদুল ইসলাম, জান্নাতীর মা, তারপর জান্নাতীর চাচি শাহিনুর এবং ওর যে চাচা খলিল হক, এদের সবাইকে কিন্তু আমরা পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওর চাচি শাহিনুর কিন্তু আমাদের কাছে স্বীকার করে ফেললো যে স্যার আসলে জায়গা জমির জন্যই আমরা আমাদের ভাস্তিকে, আমাদের মেয়েটাকে মেরে ফেলেছি। তো ওর বাবা অকপট আমাদের কাছে স্বীকার করলো। আরেকটা প্রথমে যেটা মাথা আঘাত করলো লোহার রড, সেটাও একটা বাঁশঝাড়ের ভিতর ও পুঁতে রেখেছিল। যে এই ঘটনাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই আসলে সামনে খেরের যে গাদারে ছিল এর ভিতরে কিন্তু সে আগুনটা ধরাই দিছে, যে ঘটনাটাকে ভিন্নভাবে নেওয়ার জন্য আর কি। পিতামাতার হাতে সন্তানের এমন হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসী। তাদের চাওয়া অপরাধের শাস্তি হোক দৃষ্টান্তমূলক। কুড়িগ্রামের পর এবার যাওয়া যাক ব্রাহ্মণবাড়িয়ায়। সহকর্মী আজিজুল সঞ্চয়ের সহযোগিতায় মামলা বাণিজ্য হয়রানির খবর তুলে এনেছে টিম এখন। নাসিরনগরের প্রত্যন্ত খুজিখাই গ্রামের 70 ঊর্ধ্ব ইনুস মিয়া। বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত সাবেক এই ইউপি সদস্যের বিরুদ্ধে গেল বছরের 5 আগস্ট ঢাকার মিরপুরে শিক্ষার্থীদের আন্দোলনের গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। তার ছোড়া গুলিতে ডান পায়ে গুলিবিদ্ধ হন কালামুল্লাহ নামে ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি। মামলায় আসামির তালিকায় নাম দেখে অবাক ইউনুস মিয়া। একবারেই 1977 সালে মিরপুর গিয়েছিলেন। মামলার বাদী নাদিয়া আক্তার রিয়ার সঙ্গে নেই কোনো বিরোধ। অভিযোগ করেন ভাতিজা শহীদ মিয়া তাকে এই মামলায় জড়িয়েছেন। আমার সাথে আমার ছেলেও আছে, তারপর আমার এক চাচা সেও আছে, এক চাচাতো ভাই সেও আছে। আমার এই চাচাতো ভাইয়ের ঘরের ভাতিজা, তার নাম শহীদ মিয়া। সে কখনো ঢাকা থাকতো, কখনো দেশের বাড়ি থাকে, কখনো উড়াইল থাকে, বিভিন্ন জায়গায় থাকে। সেও সেখানে মিরপুর থেকে তার সাথে এক ব্যক্তি ঝালমুড়ি কিনা বেচা করতো। তারে বিক্রিন দেখাইয়া প্রথম সে নিজে বাদী হয়েছে, তারপর তার নামে একটা কাইটা বাদী বানাইছে তার সৎ মেয়েকে, অর্থাৎ তার স্ত্রীর আগের স্বামীর ঘরের এক মেয়ে নাদিয়া আক্তার। আমার জানা মতে আমি আমার জীবনে 1977 সনে একবার ঢাকা মিরপুর গেছি, আর কখনো আমি যাই নাই। এবং এই মামলারই আসামি কাজী শামসুল হক সাহেব 4 নং আসামি, তার কাছ থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে ইসলামের মধ্যে এফিডেভিট করে রুটারিতে তাকে অব্যাহতি দিচ্ছে। জানি না মাননীয় আদালতে কখন কি হয়। আমাদের কাছ থেকে 4 জনের কাছ থেকে টাকা নেওয়ার জন্য মাধ্যম আমাদের গ্রামের সাবেক মেম্বার শিশু মিয়া, তার মাধ্যমে 4 লক্ষ টাকা রফা করছিলাম। তারপর হঠাৎ করে সে মন জানি কোথায় চলে গেছে, আমাদেরকে অব্যাহতি দেই নাই। ইউনুস মিয়া, তার ছেলে মোখলেস মিয়া, চাচা আজিজুর রহমান ও চাচাতো ভাই শাকিল মিয়াকে আসামি থেকে বাদ দিতে 8 লাখ টাকা দাবি করা হয়েছে। আসামি থেকে বাদ দিতে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেন শহীদ মিয়া। আসলে এটা মানে বিষয়টা কি, এই যে একটা অভিযোগ যেটা উঠতেছে, আসলে এখন অভিযোগটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা। সমস্যা আছে আমাদের, প্রচুর মামলা হয়েছে, যে মামলা অনেক আছে আমাদের এলাকাতে অনেক হয়েছে।
তো ওদের বাড়িতে নাকি আমাদের বাড়িতে কেন আসছে? এগুলো রাজনীতিক মামলা, আমার বাড়িতে রাজনীতি করে না। যে কথাটা যেটা উঠতেছে, যে অভিযোগটা, সেটাকে সত্যি কি মনে করেন আপনি? আমরা কাছে আমরা এটা শুনছি না, আমরা সত্যি কি বলুন। নাসিরনগর বাজারের কাপড় ব্যবসায়ী বন্ধন চন্দ্রদেব এজাহারে নাম না থাকলেও বিস্ফোরক মামলায় 2 মাস জেল খেটেছেন তিনি। গত বছরের 1 সেপ্টেম্বর নাসিরনগর থানায় দায়ের করা একটি অজ্ঞাত মামলায় আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় জামিন মিললেও আখাউড়া থানার আরেকটি মামলায় আসামি করার কারণে মুক্তি পেতে দেরি হয় তার। তার বাড়িও চিনি না আমি, কই তারও চিনি না, আমারও চিনি না, আমিও চিনি না। তো কিসের মামলার আসামি হইলাম এটাও জানি না। 1 মাস 5 দিন পর আমার মহামান্য আদালত আমার জামিনে মুক্তি দেওয়ার পর আমি পরের দিন বেরোবো, আমারে ওই সোনেরেস্ট ডাইকা জেলখানা ডাইকা আবার একটা মামলা লাগাই দিছে, আখাউড়ার মামলা। এখন আখাউড়া আসলে আমি আখাউড়া গেছি না কোনোদিন। এদিকে শাহ আলমের মামলায় আসামি হয়ে বাড়ি ছাড়া ঠিকাদার গৌতম দেব। আসামি থেকে বাদ দিতে মোটা অঙ্কের টাকা দাবি করেন শাহ আলমের বাবা। আমাকে ব্যক্তিগত আক্রোশ এবং বিভিন্ন টাকা পয়সার জন্য বিভিন্নভাবে হয়রানি করে আমাকে আসামি দেওয়া হয়েছে। আপনি যদি 5 লাখ টাকা দেন তাহলে আপনার ভাইকে আমি আসামির দিকে বাদ দিয়ে দেবো। আমি বললাম আপনি কীভাবে বাদ দেবেন? ওইটা আমরা থানাতে গিয়ে আমরা একটা দিব, কাগজ দিলে পরে এটা থানার ওসি হিসেবে এটা বাদ করে দেবো। পুলিশ বলছে 5 আগস্টের পর পরিস্থিতি এমন ছিল যে এখনই মামলা নিতে হবে, তখন এই ধরনের আসামি যাচাইয়ের সুযোগ ছিল না। মামলা নেওয়ার পরে আমাদের মূল কাজটা হলো ইনভেস্টিগেশনে আমরা এটা সঠিক তথ্যটা বের করব। সঠিক তথ্য বের করলে যারা আসলে প্রকৃতপক্ষে ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোর্টে প্রতিবেদন যাবে। খুব কঠিন না, এটা খুবই কঠিন। এবং আমাদের দেশে সাধারণত কি হয়, এসব ভুয়া মামলা ও প্রতিপক্ষকে ফাঁসানোর ঘটনায় নষ্ট হচ্ছে সামাজিক বন্ধন। এভাবে চলতে থাকলে বাড়তে থাকবে অপরাধ, এমন যুক্তি তুলে ধরেন এই অপরাধ বিশ্লেষক। এখন শুরুতেই যদি গলদ থাকে তাহলে সেটা আদালত এটা দিন শেষে কি টিকবে। কিন্তু আইনের সুরাহা করতে গিয়ে যারা এই উদ্দেশ্য প্রণোদিত লোক, একেবারে কোড আনকোড ধান্দাবাজ লোক, মামলা বাণিজ্য করে যারা খায় এবং যাদের এই বাণিজ্য করতে গিয়ে যারা একটা রাজনৈতিক পরিচয়ের ধারণ করেছে অথবা রাজনৈতিক পরিচয় ক্রয় করে, আদালত পর্যন্ত তাদের এই চক্রের সদস্য আছে। গণঅভ্যুত্থানের কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলার আসামি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে যে এই বোধহয় তিনি গ্রেপ্তার হলেন, গ্রেপ্তার হলে তিনি জামিন পাবেন কিনা, আবার গ্রেপ্তার হলে সামাজিকভাবে একটা কলঙ্ক সৃষ্টি হয়। তাহলে এটি তো একটা দেশের এই গণঅভ্যুত্থানের মতো একটা বড় ঘটনার বা পরিবর্তনের জন্য একটা বা দিন বদলের মতো একটা ঘটনার পরে এই ধরনের পরিস্থিতি তো আসলে কাঙ্ক্ষিত না। নিরীহ লোকদের হয়রানি করা ও ভুয়া মামলার বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত করে নিরপরাধ মানুষকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়া হবে বলে জানায় পুলিশ সদর দপ্তর। দেখুন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন আসলে ভিকটিম না হয়ে যায় আর কি। অর্থাৎ যিনি প্রকৃত অর্থে দোষী তাকে যেন যথাযথ রিফ্লেকশনটা তা আমাদের পুলিশ রিপোর্টে আসে, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। এবং সেটি যে মামলাই হোক না কেন, জিআর মামলা, সিআর মামলা, যে মামলাই হোক না কেন, প্রত্যেকটি মামলাকে আমরা সমগুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করছি। প্রকৃত অর্থে যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা এবং আমাদের পুলিশ রিপোর্টে সেটি রিফ্লেকশন থাকা, পাশাপাশি আসলে যারা এর সঙ্গে জড়িত নয় তো সেইগুলো আমরা এনশিওর করতে পারি। সারা দেশেই ভুয়া মামলা দিয়ে অনেক ব্যক্তিকে হয়রানি করার অভিযোগ পান ব্যারিস্টার সারা হোসেন। সাধারণ মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে ও মামলা বাণিজ্য থামাতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। সরকারের কাছ থেকে একটা সমাধান আসতে হবে, কারণ আমরা দেখছি যে বিচার বিভাগ এখানে আসলে সমাধানটা দিচ্ছে না, বরঞ্চ সমস্যা আরও বেশি প্রকট করে ফেলছে। দ্বিতীয়ত আমরা দেখছি ম্যাজিস্ট্রেটের সামনে কেউ সোপর্দ হচ্ছে, সেখানে ম্যাজিস্ট্রেটগুলো ঢালাওভাবে জামিন নাকচ করে দেয়। ব্যক্তি স্বাধীনতা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে অযৌক্তিকভাবে। আলটিমেটলি এসে হাইকোর্টে জামিন পাচ্ছে, এমনও দেখা যাচ্ছে হাইকোর্ট থেকে জামিন পেলে অনেক সময় ওগুলো উপরে গিয়ে আপিল বিভাগে গিয়ে আবার স্থগিত হয়ে যাচ্ছে। যদি পরে দেখা যায় যে ওদেরকে বেআইনিভাবে না মিথ্যাভাবে তাদেরকে এখানে জড়ানো হয়েছিল বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ ওদেরকে জড়িয়েছে, এই যে এতদিন ধরে ওদেরকে আটকে রাখা হলো বা এতদিন ধরে এই মামলাটা ঝুলে থাকলো, এটার জন্য আসলে দায়িত্ব নেবে কে? এবং এক পর্যায়ে কাউকে তো দায়ী হতে হবে। তো আমরা কি এমন একটা ভবিষ্যৎ এর জন্য তৈরি হচ্ছি যে রাষ্ট্রের বিরুদ্ধে হাজার হাজার
মামলা হবে ক্ষতিপূরণের দাবি নিয়ে, যে বিচার প্রক্রিয়ার উপরে এবং জুলাইয়ের বিচারটা যে সঠিকভাবে হবে এই ব্যাপারে অনেকের অনাস্থা যদি চলে আসে তাহলে তো আরও মারাত্মক ক্ষতি হয়ে গেল। আর ব্যারিস্টার কাইয়ুম মনে করেন ভুয়া মামলা বন্ধ না হলে ন্যায় বিচার ব্যাহত হবে। যখন একটা মামলা, এই জাতীয় মামলাগুলো আমরা দেখছি আসলে পুলিশ স্টেশনে খুব কমই দায়ের হচ্ছে, সাধারণত ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আসে, তখন ম্যাজিস্ট্রেট পুলিশ স্টেশনকে নির্দেশ দিচ্ছেন এগুলাকে এফআইআর হিসাবে ট্রিট করে মামলাকে রুজু করার জন্য। যিনি মামলা দায়ের করতে আসছেন ওনাকে আরেকটু এক্সামিন করা, যে উনি যে এই শত শত লোকজনকে আসামি করছেন এটার জাস্টিফিকেশনটা কি, একটা প্রাইমারিলি সন্তুষ্ট হওয়া যে এভিডেন্স অনুযায়ী যে এই লোকগুলোর প্রাথমিক সংশ্লিষ্টতা আছে কিনা, এগুলা দেখে যদি তারপরে নির্দেশগুলো দেন মামলাগুলা রুজু করার জন্য, সেখানে একটা প্রতিকার পেতে পারে। শত শত মানুষকে আসামি করে যারা হয়তো এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়, তাহলে এই যে তদন্ত প্রক্রিয়াটা অনেক দীর্ঘ সময় তখন লেগে যাচ্ছে। দেখা যাচ্ছে কিছু মানুষের আবেগকে কাজে লাগিয়ে একটা স্বার্থান্বেষী মহল হাজার হাজার মানুষকে, শত শত মানুষকে আসামি করে এইরকম তৃতীয় পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের হয়তো আর্থিকভাবে তারা বিভিন্নভাবে লাভবান হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি, বিভিন্ন রিপোর্ট আপনারাই পাবলিশ করেছেন। অন্যদিকে আসল ভিকটিম যারা, তাদের ন্যায় বিচার পাওয়াটা অনেকখানি কিন্তু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যাচ্ছে। ভুয়া ও হয়রানিমূলক মামলার কারণে মূল অপরাধীরা আড়ালে চলে যাচ্ছে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এখানে যে সকল আসামি থাকে যারা নিরপরাধ অথবা ভুলক্রমে আসামি হয়েছে অথবা অসৎ উদ্দেশ্যে আসামি হয়েছে, তাদের কিছু আইনগত জটিলতায় পড়তে হয়। এরকম আমরা দেখেছি। সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে মিথ্যা মামলা এবং মিথ্যা আসামিদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বা বাদ দেওয়ার জন্য একটা কমিটি গঠন করেছে এবং সরকার আহ্বান জানিয়েছে যাদের কাছে এরকম তথ্য আছে বা যারা নিজে এই ধরনের ভুক্তভোগী তারা যেন সরকারের কাছে আবেদন করে। এরকম অসংখ্য আবেদন সরকার পড়েছে, এটাকে যাচাই বাছাই করে পরবর্তীতে এটাকে বাদ দেওয়া হবে। সারা দেশে মামলা বাণিজ্য ও ভুয়া মামলার অসংখ্য গল্প রয়েছে। মানুষকে হয়রানি করার চক্রগুলো সক্রিয়। নাগরিক দুর্ভোগ, অনিয়ম, স্বেচ্ছাচারিতা কিংবা দুর্নীতির কেঁচো খুঁড়তে আপনাদের পাশে আছে টিম এখন।